অনেক বড় করে আমার বিয়ে হচ্ছে। ভিয়েন বসছে, নহবত বসছে, পালকিতে করে বউ আসছে। আগের বার যা যা হয়নি সেই সব কিছু এইবার হলো। এমনকি আমার মম বউ ভাতে দিন নিজের হাতে বউ সাজাবে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না তুমি? ওয়েট, হ্যালো। হ্যাঁ কাকিমণি, হ্যাঁ বলছি তুমি মমের সামনে আছো? হ্যাঁ। মমকে একটু ফোনটা দাও না। কেন? ঠিক আছে, দাঁড়া আমি স্পিকারে দিচ্ছি। হ্যালো মম। হ্যাঁ মম, আমি সংকল্প বলছি। বল সংকল্প। মম, আমার বিয়েতে ভিয়েন বসছে তো। নহবত বসছে তো। আর পালকি করে বউ আসছে তো। আর তুমি তুমি বউ ভাতের দিন নিজের হাতে বউ সাজাচ্ছ তো। কি হলো মম? তুমি তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ হ্যাঁ, তোর মম সব কাজ করবে। তুই এখন রাখ তো। দিদি কিন্তু খুব বিজি। দিদি তো বিয়ের সব প্ল্যানিং করছে। তোর মম না থাকলে এসব কাজ হয় নাকি? তুই এখন রাখ তো বাবা ফোনটা। তোর মম কিন্তু খুব বিজি। তোর মম তোর বউকে নিজে হাতে সাজাবে, ঠিক আছে? তুই একেবারে চিন্তা করিস না। রাখছি। কি বিশ্বাস হলো না। মানে কেন? তোমার মা তো একটা কথাও বলেননি। আমার শাশুড়ি মা কিন্তু একটা কথার উত্তর দেয়নি তোমাকে। কি বলবে? হ্যাঁ, কি বলতে পারে আমার মম? শোনো, নীরবতাই হচ্ছে সম্মতির লক্ষ্য, বুঝতে পেরেছো? শোনো, কি? তুমি আমাকে ভালোবাসো, তাহলে অন্য কাউকে কেন বিয়ে করছো? জাস্ট স্টপ ইট প্রিয়। তোমাকে ভালোবাসার কোনো প্রশ্নই ওঠে না। তুমি তুমি কোথা থেকে এলে? আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে তুমি ঢুকেছো কেন? হ্যাঁ, কিসের স্বামী স্ত্রী? ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছো, 50 লাখ টাকা নিয়ে নিয়েছো, এইবার তোমার কাছ থেকে যাওয়ার পালা। তুমি এখন আর মিসেস সংকল্প ব্যানার্জি নও প্রিয়। তুমি এখন প্রিয় চ্যাটার্জি। তাই আর সংকল্পের সাথে জোর করে সম্পর্ক করার চেষ্টাটা করো। সংকল্প কি? চল। কোথায়? আমি ডায়মন্ড রিং কিনবো এঙ্গেজমেন্টের জন্য, আর কিছু অর্নামেন্টস কিনবো বিয়ের জন্য। অবভিয়াসলি সিলেক্ট তুমি করবে, রাইট? চল। তুমি যাবে না সংকল্প। আমি জানি তুমি এই সুনিধির মতো মেয়েকে পছন্দ করতে পারো না, আর ভালোবাসতে পারো না। তাহলে শুধু শুধু ওর সাথে গিয়ে ডায়মন্ড রিং কিনে গয়না কিনে নিজেকে নিজের কাছে ছোট করো না। হোয়াট ডু ইউ মিন? কি কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আমি বলতে চাইছি সংকল্প ব্যানার্জি শুধুমাত্র প্রিয়মকেই ভালোবাসে, আর কাউকে ভালোবাসতে পারে না। তোমার মুখ বলছে মেয়েটার সাথে যাওয়ার তোমার কোনো ইচ্ছা নেই, তাহলে অনিচ্ছাকৃত ভাবে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার যদি আমার উপর রাগ থাকে তাহলে তুমি আমাকে শাস্তি দাও, দয়া করে নিজেকে এভাবে শাস্তি দিও না। তুমি কেন বুঝতে পারছো না সংকল্প? তুমি আমাকে ভালোবাসো, আর আমাকে কষ্ট দিতে গিয়ে তুমি নিজে কষ্ট পাচ্ছ। কেন এরকম ছেলে মানুষই করছো সংকল্প? স্টপ ইট প্রিয়, জাস্ট স্টপ ইট। কি হলো সংকল্প?
কি দেখছো তুমি? চলো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। চলো। সংকল্প ওই মেয়েকে ভালোবাসতে পারে না। সংকল্প যে ধরনের মানুষ, ও ওই রকম মেয়েকে ভালোবাসতে পারে না, কখনো না। নাম ওই মা জানানি বিপিন, বিপিন এসেছে বটে। তুমি কি খবর? আপনি কি ঝিলামের সঙ্গে কথা বলছেন? হ্যাঁ বিপিন। ওর সাথে কথা বলবেন না, শুধু ও কোথায় আছে খুঁজে বার করুন, তারপরে ওর লাশটা আমি ওই সমুদ্রের জলে ভাসা দিব। ও পুলিশের কাছে আমার নামে কমপ্লেন্টও করেছে, আপনার নামে কেসও দিয়েছে। বিপিন ওকে ধরতে পারলে ধরে চিড় দেবে বিপিন। শান্ত হও বিপিন, শান্ত হও। না বিপিন, শান্ত হবে না, শান্তটা হবে না বিপিন। ওই ছিলাম গাঙ্গুলিকে যতক্ষণ না খুঁজে পাচ্ছি, খুঁজে বেড়াচ্ছি, আমি জানি এ সমুদ্রের আশেপাশে কোনো একটা জায়গায় ও আছে। আমার লোকেরা ওকে পাগলের মতো খুঁজছে, একবার খুঁজে পেলে ওকে ধরে আমি ছেড়ে দেবো। ও কামালপুরে গিয়েছিল, সেখানে গিয়ে শাড়ি তুলেছে। দিদিমণি, আপনার পিছনে ছক কষছে, অনেক বড় ছক কষা হচ্ছে। একবার হাতের মধ্যে পেয়ে গেলে না, ওকে ধরে আমি চিড় দেবো, একদম চিড়ে সমুদ্রের জলে ভাসিয়ে দেবো। আর ওর বোনটা প্রিয়মকে, ওটাকে বাড়ি থেকে তাড়িয়ে দে। ওটাকে বাড়ি থেকে না সরালে ব্যানার্জি বাড়িতে সুখ আসবে না। ব্যানার্জি বাড়ির সুখেতে যে হাত আর নজর দেবে, তাকে ধরে বিপিন চিড় দেবে। না আন্টি, প্লিজ আন্টি ফোনটা রাখবেন না, প্লিজ আন্টি ফোনটা রাখবেন না। আন্টি, আমার কথাটা একটু শুনুন। ওই সুভাষ ব্যানার্জি দুর্নীতির কথা শুনুন। ওই সুভাষ ব্যানার্জি কিভাবে আপনার কোম্পানিকে খোকলা বানাচ্ছে, কিভাবে আপনার কোম্পানির মধ্যে টাকা চুরি করছে। এ বিষয় নিয়ে আমি তোমার কাছ থেকে একটাও কথা শুনতে চাই না। সুভাষ আমার দেওর হয়, আমার পরিবারের একটা অংশ। আমি ওর সম্পর্কে একটা বাইরের মেয়ের মুখ থেকে একটাও কথা শুনবো না। আমি না হয় আপনার পরিবারের বাইরের মেয়ে, কিন্তু আমার বোন তো আপনার পরিবারের বউ। এখনো অব্দি আছে, কিন্তু আর থাকবে না। ও 50 লক্ষ টাকা নিয়েছে এবং ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। আর কিছু শোনার নেই আমার। আন্টি, আমার কথাটা একটু শুনুন। আন্টি প্লিজ, আমার কথাটা একটু শুনুন। সুভাষ ব্যানার্জি অনেক দুর্নীতি করেছে। আপনার সেলাই টেক্সটাইলে যে ব্রাঞ্চগুলো আছে, যেগুলো কলকাতায় আছে, দুর্গাপুরে আছে, শিলিগুড়িতে আছে। আন্টি আন্টি আমার কথাটা একটু শুনুন। আন্টি শুনুন, আন্টি প্লিজ, আন্টি আমার কথাটা একটু শুনুন। হ্যালো হ্যালো আন্টি, আন্টি আমার কথাটা একটু শুনুন। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিলেন আন্টি, ফোনটা কেটে দিলেন। ও কি বলছে কি দিদিমণি? বিপিন, কি দিদিমণি? সুভাষকে তোমার কেমন মনে হয়? কেন এই কথাটা কেন বলছে? কি কিছু করেছে? না, কিছু করেনি, কিন্তু করার চেষ্টা করেছিল একসময়। কেউ কোনোদিন জানতে পারবে না যে বালিগঞ্জের শোরুমে আগুন আমি লাগিয়েছি। এই বাড়ির কোনোদিন কেউ জানতে পারবে না ওই আই স্পেশালিস্টের সাইন আমি জাল করেছি। এই বাড়ির কোনোদিন কেউ জানতে পারবে না যে সংকল্প আর প্রিয়মের কাছে আমার বিরুদ্ধে সমস্ত এভিডেন্স থাকা সত্ত্বেও ওরা আমার এগেনস্টে কোনো স্টেপ না নিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। ওই সেলাই টেক্সটাইল আমার হবে, আমার হবে, আর সেখানে থাকবো শুধু তুমি আর আমি। ডার্লিং, আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। আরে ছাড়ো, কি হচ্ছে কি? যদিও এখনো পাল্টে গেছে, হয়তো প্রায়শ্চিত্ত করছে। দিদিমণি,
আপনি সুভাষ দাদাবাবুকে নিয়ে যদি কিছু সন্দেহ করেন সেটা আমাকে বলতে পারেন, একদম বলতে পারেন, বিশ্বাস করে বলতে পারেন নেতামণি। আপনার নুনঠু আমি দিয়েছি, আপনার গুণ্ঠু আমাকে গাইতেই হবে। হ্যাঁ, আপনাকে কেউ ছুতে পারবে না, কেউ ছুতে পারবে না। আপনাকে যদি ছোঁয়ার চেষ্টা কেউ করে বিপিন তাকে বলে ছিঁড়ে দেবে। এই বিয়ে হতে পারে না, মেয়েটার জন্য একটা মিথ্যা জাল পাতা হয়েছে। সেই জালে মেয়েটাকে জড়িয়ে ওকে শেষ করার আয়োজন করা হয়েছে। ও কোনো টাকা নিতে পারে না, ও লোভী নয়। তাই নাকি? তাহলে টাকাগুলো ফিরিয়ে দিতে বলুন, বলুন টাকাগুলো ফিরিয়ে দিতে। কি বলছো কি তুমি? বলছি টাকাগুলো ওকে ফেরত দিতে বলুন। বেশ, যদি টাকা ফিরিয়ে দেয় তাহলে এ বিয়ে আমি ভেঙে দেব। কিন্তু মনে রাখবেন বাবা, বিয়ের দিন সিঁদুর পরানো অবধি আমি অপেক্ষা করব। আর সিঁদুর পরানোর মধ্যে যদি ঝিলম আর প্রিয়ম 1 কোটি টাকা ফেরত দিতে পারে তাহলে বুঝে নেব ওরা নির্লোভ, এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে সে বিয়ে ভেঙে দেব। বৌদি, বৌদি কি বলছো কি তুমি? হ্যাঁ সুভাষ, আমি ঠিকই বলছি। দিদি, এসব তুমি কি বলছো? ওরা যখন টাকা নিয়েছে, ওরা যদি সত্যিই লোভী হয় তাহলে ওরা টাকা ফেরত দেবে না। ওরা যদি লোভী হয় তাহলে আমি ধরে নেব তোমরা যা যা বলেছো সব সত্যি। আর যদি ওরা টাকাটা ফেরত দিয়ে দেয় তাহলে বুঝবো এই সব কিছুর পেছনে অন্য কারো মস্তিষ্ক কাজ করছে। ঝিলম আর প্রিয়মকে জানিয়ে দিও ওদের টাকাটা ফেরত দিতে। বলো সময় কিন্তু একদম মাপা, সময় বেঁধে দেওয়া হয়েছে। বিয়ের মণ্ডপে সিঁদুর দানের আগে যদি ওরা 1 কোটি টাকা ফেরত দিতে পারে তাহলে সুনিধির সঙ্গে সংকল্প বিয়ে আমি ভেঙে দেব। আমি নিজে দাঁড়িয়ে থেকে সে বিয়ে ভেঙে দেব। মাম্মি, মাম্মি তুমি এসব কি বলছো কি? আমি ঠিকই বলছি, তুই তো জানিস আমি ভুল বলি না। ঠিক আছে বৌমা, আমি প্রিয়মকে তাই বলবো, তাই বলবো। ইম্পসিবল, ওরা একটা টাকাও দিতে পারবে না। জীবনে পারবে না। 1 কোটি টাকা কোনোদিন ওরা চোখে দেখেছে নাকি? কোথায় খরচা করেছে কে জানে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সেটা তো পরের ব্যাপার। বৌদি যখন বড় মুখ করে বলেছে ওরা 1 কোটি টাকা আর গয়না ফেরত দেবে, সেখানে বৌদি নিজে কোর্টে যাচ্ছে, একগাদা প্রেসের লোকের সামনে যাচ্ছে, তারা ছবি তুলবে, আর পরের দিন সেই ছবি হেডলাইন হবে, শালঙ্করা ব্যানার্জি কোর্টে যাচ্ছে, তার বিরুদ্ধে খুনের অভিযোগ। বাহ! আর এসবের পর যদি বৌদি মনে করে যে প্রিয়ম আর ঝিলমকে সুযোগ দেবেন তো দেবেন, আমার কিছু বলার নেই। তবে বৌদি এই সুযোগের সদ্ব্যবহার করতে পারবে না, ওরা হেরে যাবে, কারণ ওরা লোভী, তাই টাকা নিয়েছে। তুমি এসব কেন করছো মাম্মি? কেন করছো? ঝিলম তোমার নামে এফআইআর দায়ের করার পরেও এসব তুমি কেন করছো মাম্মি? প্রিয়ম আর ঝিলমকে আমার কখনোই অসৎ মনে হয়নি। প্রিয়ম যদি অসৎ হতো তাহলে ও সংকল্পকে বিয়ে করে নিত, প্রথমে সত্যিটা বলতো না। আর প্রিয়মকে বিয়ে করার জন্য আমার ছেলেকে ওরা কেউ চাপ দেয়নি। আমার ছেলে প্রায় জোর করেই প্রিয়মকে বিয়ে করেছে। তাই না গুটি দাদা? ঠিক তাই চালুকারা, সেদিনের কথা আজ আমার স্পষ্ট মনে আছে। আপনার মেয়ে মিথ্যে কথা বলে যদি আমাকে বিয়ে করত
তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা দুজনেই অসুখী থাকতাম। কারণ আপনার মেয়ে অন্য একজনকে ভালোবাসে, ওই ছেলেটাকে। যাই হোক, দেরি করে বললেও আপনার মেয়ে তো সত্যি কথাটা বলেছে। আমি আপনার মেয়েকে ভালোবাসি, তাই আমি চাই না যাতে আপনার মেয়ে আমাকে বিয়ে করে অসুখী হোক। আপনার আরেকটি মেয়ে আছে না? হ্যাঁ আছে, প্রিয়ম। আমি ওকে বিয়ে করব। যদি আপনাদের আপত্তি না থাকে। আসলে কি জানেন, আমার বাড়িতেও না এই একই অবস্থা হতে চলেছে। আমার মা আমার জন্য অনেক পাত্রী দেখেছেন, কিন্তু আমার মা শুধুমাত্র আপনার এই মেয়েকেই পছন্দ করেছে। আমিও আপনার এই মেয়েকে পছন্দ করেছি। এখন যদি আমি এখান থেকে বিয়ে না করে ফিরি, তাহলে এখানে আপনি মরবেন আর ওদিকে আমার মা, আমার পরিবার সম্মানটা নষ্ট হয়ে যাবে। সংকল্পর সাথে তো তোমার বিয়ে হবে না। তোমার স্মৃতিতে সিঁদুর দেওয়ার জন্য সংকল্পর হাত পৌঁছানোর আগে আমি সমস্ত টাকা জোগাড় করব। আমার প্রতি আমার শাশুড়ি মা যে বিশ্বাস দেখিয়েছে, তার মর্যাদা আমি রাখবই। প্রিয়, অ্যামাউন্টটা নিশ্চয়ই তুমি জানো, 50 লাখ টাকা। আর তোমার দিদি 50 লাখ টাকা, মানে মোট 1 কোটি টাকা। জানি তো। সত্যি বাবা, মানে মানুষ ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, তুই কোটি টাকার স্বপ্ন দেখে। তোমাকেই দেখলাম স্ট্যান্ডার্ড কাজের লোকের মতন শুধু বড় বড় কথা মুখে। এত টাকা আমি অর্জন করবো কি করে? কি করে আমি এত টাকা উপার্জন করবো? সিঁথিতে সিঁদুর দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ওই 1 কোটি টাকা যদি তোমরা সুভাষ ব্যানার্জির মুখে ছুঁড়ে দিতে পারো, ওই 1 কোটি টাকা যদি তোমরা ব্যানার্জি পরিবারে ফেরত দিতে পারো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বোনের বিয়ে বেঁচে যাবে। শালঙ্কারা ব্যানার্জি তোমাকে কথা দিল। আমি হারবো না, আমি টাকা ফেরত দেব। আমি আজ থেকেই শাড়ির দোকানের কাজ শুরু করবো, যেভাবেই হোক। আমি হারবো না, আমাকে জিততে হবে, আমার বোনকে বাঁচাতে হবে। আমি টাকা ফেরত না দিলে আমার বোনের বিয়েটা ভেঙে যাবে। না, আমি দোকানে যাব, আজ থেকেই আমি শাড়ি তুলব। দরকার পড়লে আমি ডোর টু ডোর যাব, যেভাবেই হোক টাকা জোগাড় করে ওনাদের ফেরত দিতেই হবে। হ্যালো, এখন দোকানের দিকে যাবেন না। সুভাষ ব্যানার্জি দোকানের খোঁজ পেয়ে গেছে, বিপিনকে পাঠিয়েছে। আপনি ওখানে গেলে আপনাকে ওরা মেরে ফেলার চেষ্টা করবে। কে বলছেন আপনি? কে বলছেন আপনি? আপনি আপনি আমাকে বারবার কে ফোন করছেন বলুন তো? সব জানতে পারবেন। আপাতত এখন নিজেকে বাঁচান, দোকানের দিকে যাবেন না। কি করবো আমি এখন? আমার বোনের সামনে এত বড় বিপদ, কি করবো বলুন? হ্যালো হ্যালো, কি করবো আমি এখন? দোকানের থেকে যাব না, কি করবো? বাবা, বাবার কাছে। হ্যালো, কে বলছেন? বাবা, বাবা, আমি তোমার শ্বশুর মশাই বলছি বাবা। হ্যাঁ বলুন। বলছিলাম বাবা, সামনেই তো
ষষ্ঠী, তোমাদের বিয়ের পরই প্রথম জামাই ষষ্ঠী। তুমি যদি ষষ্ঠীটা এসে বাড়িতে নিয়ে যাও, তোমার শাশুড়ি মাও খুব ইচ্ছে, তোমার শাশুড়ি মাও তাই চাইছিলেন। না, এ ব্যাপারে তোমার মায়ের সঙ্গে আমি কথা বলতাম, কিন্তু তোমার মায়ের ফোনটা আমি পাচ্ছি না। তুমি যদি একবার বাড়িতে এসে ষষ্ঠীটা নিয়ে যাও বাবা। মাফ করবেন, আপনার বাড়িতে গিয়ে ষষ্ঠী নেওয়া আমার পক্ষে সম্ভব না। বাবা, এরকম 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 ভাবে বলো না বাবা, এরকম করো না বাবা। আমি তোকে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি এরকম করো না বাবা। আমার এখানে মান সম্মান সব সব চলে যাবে। প্রত্যেকটা বাড়িতে ষষ্ঠী হবে, প্রত্যেকটা বাড়ি থেকে শঙ্খধ্বনি আসবে, প্রত্যেকটা বাড়িতে শাশুড়ি মা বাটা সাজিয়ে জামাইকে ষষ্ঠী দেবেন। আর আমার বাড়িতে ষষ্ঠী হবে না, আমার স্ত্রী তো মারা যাবে বাবা। সবকিছু জানার পরেও আপনি কি করে আমাকে অনুরোধ করছেন? সংকল্প। হ্যাঁ, আপনি সবকিছু জেনে শুনেও আমাকে এই অনুরোধটা করছেন। আপনি আপনার দুই মেয়েকে মানুষ করতে পারেন না, শুধুমাত্র অর্থের লোভে আপনি আপনার মেয়েকে আমাদের বাড়িতে বিয়ে দিয়েছেন। যদি টাকার দরকার ছিল আমাদের বলতেন, কিন্তু আপনি বড় লোকের ছেলেকে ফাঁসিয়েছেন। সংকল্প, তুমি তুমি কি বলছো বাবা? তুমি এরকম ভাবে কেন বলছো বাবা? তুমি একই কথা বলছো বাবা? শোনা, বলছি জামাই ষষ্ঠী আছে, তোমাকে তো জামাই ষষ্ঠীতে যেতে হবে। কিন্তু আমার ষষ্ঠী কে দেবে? আমার শাশুড়ি মা আছেন নাকি? হ্যাঁ, তা ঠিক, তা নেই, কিন্তু আমার শ্বশুর বাড়ি তো আছে। এইবার তো বিয়ের প্রথম বছর, জামাই ষষ্ঠীতে তুমি শ্বশুর বাড়ি যাবে না? শ্বশুর বাড়িতে যাবে, হই হুল্লো করে বেশ খাওয়া দাওয়া হবে, এই যা। সে আপনার আদেশ শিরোধার্য। কবে যাবে? আরে বাবা, ষষ্ঠীর দিন যাবে, আবার কবে যাবে? ও, তার আগে এক মিনিট দাঁড়াও। কি? আরে দাঁড়াও না, সব বলছি। হ্যালো, কে ঐশানী? ছোটদা, বলছিলাম যে সামনেই তো জামাই ষষ্ঠী, তোদের জামাই তো যাবে বাড়িতে না, ওই একটু জামাই ষষ্ঠীর নিয়ম তো পালন করতেই হবে না? ও, রিক জামাই ষষ্ঠীতে আসছে? হ্যাঁ, যাবে তো। কেন, তুই কি না করছিস? হ্যাঁ, তো আসবে। তাহলে ওই তোকে একটু জামাই আদরের জন্য বাজার টাজার করতে হবে, যেরকম হয় আর কি, ভাত ডাল 5 রকম ভাজা, তারপরে ধর ওই চিংড়ি মাছ, পাবদা মাছ, যেরকম হয় ইলিশ মাছ, দই মিষ্টি যা হয়। এছাড়াও কিন্তু জামাইকে বরণ করার জন্য বাটার আয়োজন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেসব হয়ে যাবে, ওসব নিয়ে তুই একদম চিন্তা করিস না। তোরা তাহলে ষষ্ঠী নিতে আসছিস তো? আমরা আসছি। রিক আসছে তো? হ্যাঁ, রিক তো যাবেই, রিক যাবে, প্লাস রিকের আত্মীয়াও যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। আমার আত্মীয় আবার কি যাবে? কি যাবে আমার সাথে? প্রিয়ম আর ঝিলামের মা যাবে তোমার সাথে। হ্যাঁ মশাই, এইটাই তো, তোমার সাথে যাবে প্রিয়ম আর ঝিলামের মা, আর এক হাত ঘোমটা দিয়ে থাকবে, বুঝলে? কিন্তু ওইভাবে ঘোমটা দিয়ে গেলে তো ওরা সন্দেহ করবে, ওরা তো বুঝতে পারবে যে প্রিয়মের মা এসেছেন। আর প্রিয়মের মা নিজে সোজা চলে যাচ্ছেন না কেন? আরে বাবা, সে তো অনেক কথা, তোমাকে সব পরে বলবো, দাঁড়াও। এই মুহূর্তে যাকে বলে না ঈশ্বরকে সারতাম সমাচারে, চুপ। কি চাইছো তুমি ডার্লিং? তোমার ঘটে কি বুদ্ধি ঢুকেছে? বুদ্ধি তো আমার নয়, বুদ্ধি হচ্ছে সব ওই ঝিলামের। আমি শুধু পুরো বিষয়টাকে কার্যে পরিণত করছি, এই যা। ও শোনো, দেখেছো? আরে প্রিয়মকেও তো জানাতে হবে। আপনি দাঁড়াও। কি হলো আবার? আবার কাকে ফোন করছো? আরে তুমি তো দেখছি টেলিফোন ভূত হয়ে গেছো, ফোন করেই যাচ্ছ।
হ্যালো প্রিয়ম, প্রিয়ম তুমি কোথায়? আমি তো গোলাপ ফুল হাতে। গোলাপ ফুল? গোলাপ ফুল মানে? ও কিছু না, বলো না, গোলাপ ফুল নিয়ে কি করছো? না মানে সংকল্প, মানে ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওরা তোমাদের তোমাদের গোলাপি রোম্যান্সের গল্প এখন শুনবো না। আচ্ছা শোনো প্রিয়া, আমি তোমাকে যেটা বলছি ভালো করে শোনো। তোমার মা আর দিদি কিন্তু এখানে আসছে। হ্যাঁ, কোথায় আসছে? তোমার শ্বশুর বাড়িতে। শোনো ভালো করে, ষষ্ঠীর দিন আমি আমার বরকে নিয়ে ষষ্ঠী করার নাম করে ওই বাড়িতে যাব। আমার বর তো যাবে, কিন্তু ওকে বাটা দেওয়ার মতন মানে বরণ করার মতন তো কেউ নেই না, ওর তো শাশুড়ি মাই নেই। হ্যাঁ, তাহলে কি করে হবে? সেই জন্য তো বললাম তোমার মা আসছে। হ্যাঁ, আমার বরের জন্য, মানে আমার বরের নাম করে যে বাটাটা তৈরি করা হবে, সেই বাটাটা তোমার মা সংকল্পকে দেবে। মা ষষ্ঠী দেবে ওকে? কিন্তু আপনি এত কিছু কি করে? তোমার দিদি মানে ঝিলামের কাছ থেকে। তোমার দিদি কিন্তু বাড়ি দুষ্টু মেয়ে। দিদি? পিমনি, দিদি ঠিক আছে তো? হ্যাঁ প্রিয়, তোমার দিদি একদম ঠিক আছে। আমার দিদি কোথায় আছে এখন? সেটা তো জিজ্ঞাসা করা হয়নি, কিন্তু তোমার মাকে নিয়ে তোমার দিদি এই বাড়িতে আসবেন, তো এখন হয়তো বাপের বাড়িতেই আছে। আমার দিদি বাপের বাড়িতে আছে? আমি একবার ফোন করবো। না না না, শোনো 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 শোনো, এখন আর তোমার এই বাপের বাড়িতে ফোন টোন করার দরকার নেই। যেটা বলছি ভালো করে মন দিয়ে শোনো। এই, তোমার আলমারির চাবিটা দাও তো। কেন? দরকার আছে। কিন্তু আমার আলমারির চাবি তোমাকে কেন দেবো? বললাম না দরকার আছে। আলমারি খুলে জিনিসপত্র বার করবে। কি বের করবে? তার কৈফিয়ত আমি তোমায় দেবো নাকি? হ্যাঁ অবশ্যই, আমার ঘর আমার আলমারি। থাক, তোমার ডিভোর্স পেপারে সাইন হয়ে গেছে প্রিয়ম। তুমি আর কয়েকদিনের অতিথি এই বাড়িতে মাত্র। তোমাকে এই বাড়িতে দয়া করে রাখা হয়েছে প্রিয়ম, নাহলে এতদিনে তোমাকে এই বাড়ি থেকে বার করে দেওয়া। তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই প্রিয়ম, তুমি বুঝতে পারো না? সংকল্প চাইছে আলমারির চাবিটা প্রিয়ম, চাবিটা দাও, নাহলে কিন্তু সংকল্পকে বলবো আমি। কিন্তু আমার আলমারির চাবি? চাবিটা দেবে কি দেবে না প্রিয়ম, বেশি গিন্নি কোনো দেখাবে না, বুঝতে পেরেছ? চাবিটা দাও। হ্যাঁ দিচ্ছি। একটা মেয়ে যখন হাতে গোলাপ ফুল নেয়, তার মানে সে তার ভালোবাসার জন্য, মানে তার প্রেমিক। তাহলে কি ও সংকল্পের কাছে বেশি ইন্টেলিজেন্ট হলো না প্রিয়ম? আমিও একটা, আমিও জানি। সংকল্প, এইটা তোমার জন্য। I love you, সংকল্প। I love you. কিন্তু সুনীতি, এসব কি? এখন এসবের কি প্রয়োজন ছিল? সংকল্প, আমি তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো, বলো? বাসি, ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ। কি হলো সংকল্প? থ্যাংক ইউ সো মাচ। তুমি ওভাবে দাঁড়িয়ে কি দেখছো প্রিয়? আমার আর সংকল্পের প্রেম, আমরা দীর্ঘদিন ধরে পরস্পর পরস্পরের পরিচিত। আর তুমি তো জানোই আমার সাথে সংকল্পের বিয়ে হওয়ার কথা ছিল। দাও,
চাবিটা দাও। এক মিনিট। এই চাবিটা তুমি আমাকে দিয়েছিলে, আমি কি ওকে দেব? চুপ করে থেকো না শঙ্কর, আমি তোমার স্ত্রী, আর সেই অধিকারী একদিন এই চাবিটা তুমি আমার হাতে তুলে দিয়েছ। আজ সুনীতি বলে এই মেয়েটা এই চাবিটা চাইছে, যাকে তুমি বিয়ে করতে চলেছ উইথ ইউর কনসেন্ট। তোমার অনুমতি নিয়ে আমি কি এই চাবিটা ওকে দিতে পারি? তুমি কি এটা চাইছো বাইরের একটা মেয়ের কাছে আমার আলমারির চাবি দিতে? উত্তর দাও শঙ্কর, কেবল উত্তর দাও। দেখ কি লেখা আছে। কি? আই লাভ ইউ লেখা আছে। আপনি কি বলছেন? কি দেখো, কি এই এসএমএসটা তো এই মাত্র এলো। হ্যাঁ, চাবিটা ওকে দিয়ে দাও। নিয়ে নিও এখান থেকে। তুমি টাকা জোগাড় করতে পারলে প্রিয়? 1 কোটি টাকা? তুমি আর তোমার দিদি তোমাদের ঘর দূর বিক্রি করে দিলেও এত টাকা তোমাদের উঠবে না। এই জন্মের সংকল্পের সাথে তোমার আর ঘর করা হলো না প্রিয়, তাই না? হি ইজ মাই লাভ, আমার ভালোবাসা।